ওদিকে ব্রিক্সের সামিটে মোদি কাটছিলেন অন্যের পর্দা, এদিকে ইসরো এবং ডিআরডিও করে ফেললো ভয়ঙ্কর ঘোষণা। পৃথিবী দেখছিল এসএসএলভি, পিএসএলভি এবং জিএসএলভির খেলা, কিন্তু পর্দার পেছনে ইসরো গোপনে বানাচ্ছিল তার সবচেয়ে বড় হাতিয়ার। না আমেরিকার কাছে খবর ছিল, না চীন ভুনাক্ষণেও টের পেল। আর এদিকে ভারত করে দিল মহাকাশ কর্মসূচির সবচেয়ে বড় বিস্ফোরণ। ইসরো বানাচ্ছে এমন একটা ঝড় যা মহাকাশে একটা নতুন যুগ আনতে চলেছে। ইসরো যখনই তাদের ভেরি হেভি লিফট রকেটের বাহিনীর কথা প্রকাশ করলো, সঙ্গে সঙ্গে ডিআরডিও সুপার 52 এর ঘোষণা করে দিল। বন্ধুরা, আজ আমি আপনাদের সেই খবরের গভীরে নিয়ে যাচ্ছি, যা শুনে প্রত্যেক ভারতীয়র বুক গর্বে 56 ইঞ্চি হয়ে যাবে। এটা ভারতের সেই গোপন মিশনের গল্প যা পৃথিবীর বড় বড় মহাকাশ দাপুটেদের ঘুম কেড়ে নিয়েছে। এটা ইসরোর বাহুবলীর গল্প, এমন এক দৈত্যাকার রকেট এবং ভারতের সুপার পাওয়ারফুল মহাকাশ যোদ্ধাদের গল্প, যারা ভারতকে স্পেসে নিরঙ্কুশ সম্রাট করে তুলতে চলেছে। বন্ধুরা, আজ পর্যন্ত আপনারা এবং আমরা ইসরোর ছোট্ট রকেট অর্থাৎ এসএসএলভি, সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু পিএসএলভি এবং ভারী জিএসএলভির কীর্তির কথা শুনে উৎসব করেছি। মঙ্গলযান, চন্দ্রযান 3 এগুলো তো বিশ্ব দেখেইছে, কিন্তু বন্ধুরা ওগুলো সবই ছিল ট্রেলার। আসল ছবি শুরু হবে এখন। ইসরো আর খেলনা নিয়ে নয়, মহাকাশের হাতিগুলোর সঙ্গে খেলার প্রিপারেশন নিচ্ছে। সবচেয়ে আগে আমি বলছি এমন একটা মহারকেটের কথা, এমন এক ভেরি হেভি লিফট ভেহিকেলের কথা, যা একবারে 75,000 কিলোগ্রাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 75 টন ওজন। মহাকাশে সহজ ভাষায় বললে এটা 10 থেকে 12 বিশাল আফ্রিকান হাতির ওজনের সমান। অথবা ভাবুন 50 থেকে 60টা বড় বড় এসইউভি গাড়িকে একটার উপর একটা সাজিয়ে সবগুলো আকাশে একসঙ্গে তুলে দেওয়া। এখনো পর্যন্ত ইসরোর সবচেয়ে শক্তিশালী রকেট জিএসএলভি MK3, যাকে এখন LVM-3 বলা হয়, সেটা মাত্র 4000 কিলোগ্রাম ওজন জিও স্টেশনারি অরবিট পর্যন্ত নিতে পারত। সেই 4000 কোথায় আর কোথায় 75,000। এটা কোনো ছোটখাটো আপগ্রেড নয়, এটা একটা ভূমিকম্প, এমন একটা ঝড় যা স্পেস লঞ্চের সমস্ত হিসেবকে ওলট পালট করে দেবে। আজ পর্যন্ত এই ক্ষমতা শুধু আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো হাতে গোনা কয়েকটা দেশের কাছেই ছিল। তারা ভাবত মহাকাশে তাদেরই রাজত্ব, আর তাদের প্রযুক্তি নিয়ে অহংকার করত। কিন্তু তারা জানতো না, ভারতের এক কোণে ইসরোর জিনিয়াস বিজ্ঞানীরা নীরবে এমন একটা ঝড় তৈরি করছে যা তাদের আধিপত্য উড়িয়ে দেবে। যখন ইসরোর চেয়ারম্যান নিজেই কথা ঘোষণা করলেন, তখন বিশ্বের প্রতিরক্ষা এক্সপার্ট এবং স্পেস এজেন্সিগুলোর সদর দপ্তরে হইচই পড়ে গেল। তিনি স্পষ্টভাবে বললেন, ভারত এখন পরের লম্বা জাম্পের জন্য তৈরি। বন্ধুরা, এটা শুধু একটা রকেট নয়, এটা যুদ্ধ ঘোষণা। এটা ঘোষণা যে এবার মহাকাশে ভারতের অনুমতি ছাড়া একটা পাতাও নড়বে না। ভারত মাতা কি জয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, হঠাৎ ভারতের এত বড়, এত শক্তিশালী রকেটের দরকার কেন পড়ল? আমাদের তো পিএসএলভি, জিএসএলভির মতো বিশ্বাসযোগ্য রকেট ছিল, যেগুলো চমৎকার কাজ করছিল। তাহলে এই 75 টনের বাহুবলী কেন? এর পেছনে এক নয়, একাধিক কারণ আছে, যা শুনলে আপনারা চমকে উঠবেন। কেন দরকার পড়লে এই দৈত্যের? বন্ধুরা, কয়েকদিন আগে ভারত শত্রুকে শিক্ষা দিতে যে অপারেশন সিঁদুর শুরু করেছিল, তা ভারতের সামরিক কৌশলকে চিরতরে পাল্টে দিল। সেই সময়ে শত্রুর প্রতিটা পদক্ষেপ, তাদের বাহিনীর সমস্ত গতিবিধির ওপর নজর রাখতে আমরা আমাদের দেশীয় যেমন কার্টোস্যাটের ওপর নির্ভর করছিলাম, কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বিদেশি বাণিজ্যিক স্যাটেলাইটেরও সহায়তা নিতে হচ্ছিল। আর বন্ধুরা, যুদ্ধক্ষেত্রে এটাই আমাদের সবচেয়ে বড় কৌশলগত দুর্বলতা ছিল, কারণ যে কোনো যুদ্ধে তথ্যই সবচেয়ে বড় হাতিয়ার। শত্রুর বাহিনী কোথায় যাচ্ছে, তাদের বেস কোথায়, হাতিয়ার কোথায় লুকানো, এসব রিয়াল টাইমে জানা। এটাই জয় পরাজয়ের সিদ্ধান্ত নির্ধারণ করে। এটাকে মিলিটারি ভাষায় বলে ODA লুপ, অর্থাৎ অবজার্ভ, ওরিয়েন্ট, ডিসাইড, অ্যাক্ট। দেখো, বোঝো, সিদ্ধান্ত নাও এবং অ্যাকশন নাও। বিদেশি স্যাটেলাইটের ওপর নির্ভরতার মানে আমাদের ODA লুপ দীর্ঘ হচ্ছে, তথ্য পেতে দেরি হচ্ছিল, আর যুদ্ধক্ষেত্রে 1 সেকেন্ডেরও দাম আছে। আমাদের চোখ ভাড়া নিতে হচ্ছিল। সেখানে এন্ট্রি হলো ভারতের সেই মাস্টার প্ল্যানের, যা শত্রুর ঘুম উড়িয়ে দেবে। এটা কার্যকর করছে ভারতের দুটো সংস্থা, ডিআরডিও এবং ইসরো, যার মধ্যে ইসরো এমন এক দৈত্যাকার রকেট উপহার দিতে চলেছে যা ভারতকে মহাকাশের সম্রাট বানিয়ে দেবে। এই রকেটের কোডনেম হলো NGLV, নেক্সট জেনারেশন লঞ্চ
ভেহিকেল। কিন্তু ইসরোর বিজ্ঞানীরা এটাকে আরেকটা শক্তিশালী নাম দিচ্ছেন সূর্য। এটা কোনো মামুলি রকেট নয়, এটা ভারতের এখনো পর্যন্ত সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ভয়ঙ্কর লঞ্চ ভেহিকেল হবে। এর আকার কল্পনা করুন, উচ্চতা 93 মিটার, মানে প্রায় 30 তলা বিল্ডিং এর সমান। এটা আমাদের বর্তমান বাহুবলী রকেট LVM-3 এর চেয়েও দ্বিগুণের বেশি উঁচু। আর শক্তির কথা বললে এটা 75 টন পেলোড লো আর্থ অরবিটে এবং 25 টন পেলোড জিও স্টেশনারি ট্রান্সফার অরবিটে ছড়িয়ে দিতে পারে, যেখানে আমাদের কমিউনিকেশন স্যাটেলাইট গুলো কাজ করে। কিন্তু সূর্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর পুনঃ ব্যবহার যোগ্যতা, অর্থাৎ এটা বারবার ব্যবহার করা যাবে। এর প্রথম স্টেজ লঞ্চের পর সাগরে পড়বে না, বরং নেমে আসবে মাটিতে, ওই ঠিক স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেটের মতো। একই প্রথম স্টেজ 15 থেকে 20 বার ব্যবহার করা যাবে। এর মানে লঞ্চের খরচ আকাশ থেকে মাটিতে নেমে আসবে, যা বর্তমানে হাজার হাজার কোটি টাকায় হয় তা কিছু 100 কোটির মধ্যে হয়ে যাবে। এটা একটা গেম চেঞ্জার। এটা ভারতকে এমন ক্ষমতা দেবে যাতে যখন খুশি যত খুশি স্যাটেলাইট লঞ্চ করা যাবে, এবং তাও খুব কম খরচে। এটা ভারতকে অ্যাসিউড অ্যাক্সেস টু স্পেস, অর্থাৎ মহাকাশে গ্যারান্টেড প্রবেশাধিকার দেবে। এমন ক্ষমতা পৃথিবীর হাতে গোনা কয়েকটা দেশেরই আছে, কিন্তু প্রশ্ন এখনো থাকছেই, এই মহাবলী সূর্যকে কোথায় ব্যবহার করা হবে? এর উত্তর লুকিয়ে আছে ভারতের সবচেয়ে বড় 2 স্বপ্নে। এই স্বপ্ন ভারতকে মহাকাশে এমন একটা শক্তি বানাবে যার সামনে পুরো পৃথিবী মাথা নত করবে। বন্ধুরা, ভারত 2035 সালের মধ্যে মহাকাশে নিজের স্পেস স্টেশন বানাতে চলেছে। এটা কোনো ছোট আউটপোস্ট নয়, এটা 52 টনের বেশি ওজনের 5 মডিউলওয়ালা বিশাল স্ট্রাকচার হবে, যা পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে ভেসে থাকবে। এতে আমাদের গগনযাত্রী অর্থাৎ মহাকাশচারীরা 3 থেকে 6 মাস পর্যন্ত থাকতে পারবেন এবং দেশের জন্য প্রয়োজনীয় গবেষণা করতে পারবেন। এটা শুধু বৈজ্ঞানিক ল্যাব নয়, আকাশে ভারতের দুর্গ, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এমনই এক ওয়াচ টাওয়ার যেখান থেকে ভারত গোটা পৃথিবীর ওপর নজর রাখবে। স্পেস স্টেশনের প্রথম মডিউল 2028 সালে LVM-3 রকেট দিয়ে লঞ্চ হতে পারে, কিন্তু পরের বড় মডিউলগুলো যাদের ওজন 10 থেকে 15 টন, তাদের লঞ্চ করার ক্ষমতা শুধু সূর্য অর্থাৎ NGLV-ই থাকবে। NGLV ছাড়া ভারতের মহাকাশ স্টেশনের স্বপ্ন অসম্পূর্ণ। এছাড়া ভারতের স্বপ্ন 2040 সালের মধ্যে চাঁদে ভারতীয় পতাকা ওড়ানো এবং একজন ভারতীয়কে চাঁদের মাটিতে নামানো। তো চন্দ্রযান 3 এর সাফল্য সেই রাস্তা দেখিয়েছে, কিন্তু মানুষকে চাঁদে পাঠাতে যে মহাবলী রকেট দরকার তা একমাত্র NGLV। এই সেই রথ যা প্রথম ভারতীয়কে চাঁদে নিয়ে যাবে। তবে বন্ধুরা, ইসরো এখানেই থামেনি। ভারতের নিরাপত্তার জন্য DRDO এবং ইসরো মিলে একটা বিশাল প্রকল্পে কাজ করছে। এটা হলো 52 মিলিটারি স্যাটেলাইটের অজেয় ঢাল। অপারেশন সিঁদুরের পরপরই ভারত 2,69,678 কোটি টাকার একটা বিশাল প্রোগ্রামে গ্রিন সিগন্যাল দিয়েছে। এর আওতায় 2029 সালের মধ্যে 52টা নতুন এবং অত্যাধুনিক ডিফেন্স স্যাটেলাইট মহাকাশে বসানো হবে। প্রথম স্যাটেলাইট 2026 এপ্রিলের মধ্যে লঞ্চ হবে। এই স্যাটেলাইটগুলো চীন, পাকিস্তান এবং সমগ্র ভারত মহাসাগরের ওপর এমন নজর রাখবে যে শত্রুপক্ষের পাখিও ডানা মেলতে পারবে না। এগুলো ভারতের ODA লুপ এত ছোট করে দেবে যে শত্রুর ভাবনার আগেই আমাদের অ্যাকশন হয়ে যাবে। তো বন্ধুরা, এই প্রকল্পকে সফল করার মূল কাজ করবে সূর্য রকেট। এটাই 52টা স্যাটেলাইট খুব দ্রুত এবং সাশ্রয়ী ভাবে মহাকাশে বসাবে। এটাই সেই শক্তি যা চীনের স্পেস ডিনাইয়াল কৌশলকে দাঁত ভাঙা জবাব দেবে। ওই চীনের কৌশল আমাদের স্যাটেলাইট ধ্বংস করা, আমাদের কৌশল ডিটারেন্স বাই ভিজিলেন্স। মানে তুমি আমাদের একটা স্যাটেলাইট ভেঙে ফেললে আমাদের NGLV অল্প সময়ের মধ্যে 2খানা নতুন স্যাটেলাইট বসিয়ে দেবে। এবং যতই তুমি আমাদের সিস্টেমে আঘাত করে অকেজো করার চেষ্টা করো, কিন্তু আমাদের সিস্টেম এত বিশাল এবং এত শক্তিশালী এবং সেই সাথে এত দ্রুত পুনরুদ্ধার ক্ষমতা সম্পন্ন যে তোমার সব হামলা ব্যর্থ হবে। তাহলে আপনাদের কি মনে হয় NGLV সূর্য কি ভারতকে স্পেসের পরবর্তী সুপার পাওয়ার বানাবে? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান এবং একজন গর্বিত ভারতীয় হিসেবে ভিডিওটা লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।